কয়েদিরা যারা আসামি, যারা জেলবন্দি আসামি, তারা জেল ভেঙে একের পর এক পালাচ্ছেন। 25টি জেল ভেঙে প্রায় 15,000 কয়েদি, একবার ভাবুন 15,000 কয়েদি পালিয়ে গিয়েছে। শুধুমাত্র নেপালের সুন্দারা সেন্ট্রাল জেল থেকে 3,300 কয়েদি পালিয়েছে। এরপর নাকু জেল, সেখান থেকে 1400 জন কয়েদি পালিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে 5 জন কয়েদির মৃত্যু হয়েছে, 12 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আমি এইখানে একেবারে কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে এখানে আসতে চাইবো। অভিযোগটা মানে যে পরিসংখ্যান নেপাল পুলিশের তরফে আসছে যে এই ধরুন প্রায় 15,000-এর মধ্যে 1,500 জনকে ফের গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু 13,000 এখনো পর্যন্ত তারা ফেরার। বেশ কয়েকজনকে সীমান্তে আটক করা হয়েছে, আমাদের এই নেপালের পশ্চিমবঙ্গ সীমান্ত, ইউপি সীমান্ত বা বিহার সীমান্ত। এদের মধ্যে অনেকে নাকি ধর্ষণের অভিযুক্ত আসামি রয়েছেন, খুনের আসামি রয়েছেন। এটা ভারতের পক্ষে কতটা উদ্বেগের বলে মনে হচ্ছে? ভারতের পক্ষে তো এটা একটা উদ্বেগের কারণ ক্রিমিনালরা যদি ভারতীয় এলাকায় ঢোকে তারা তো ক্রাইম করবে, এবং যারা জেলে খাটা ক্রিমিনাল তারা একদম কঠোর ক্রিমিনাল হয়। তো সেই ক্ষেত্রে ভারতকে উদ্যোগ থাকতে হবে। স্থানীয় পুলিশ, স্থানীয় জনসাধারণ এবং যে সীমা সুরক্ষা বলের যারা আছে, সীমা সুরক্ষা বল বাহিনীটি তারা ইন্টেলিজেন্স গ্যাদার করতে ওস্তাদ। তাদের একটা বিশেষ প্রশিক্ষণ আছে। আগে এরা এই কাজটাই করতো, পরবর্তীকালে সশস্ত্র বাহিনী হয়েছে। তো তারাও খবর টবর বের করে নেবে, কারণ এদের অনেক সোর্স থাকে। তা এদের মধ্যে যখন একজন ধরা পড়তে থাকবে তখন তাদের সামনে দুটো রাস্তা, হয় ওরা নেপালের দিকে পালিয়ে যাবে, দ্বিতীয় হলো অথবা সারেন্ডার। এবার আশঙ্কার জায়গাটা হচ্ছে এটা তো ধরুন বাংলাদেশের মতো নয় যে কোনো কাঁটাতারের বেড়া রয়েছে, পুরোটা তো 17 কিলোমিটার হচ্ছে, পুরোটা হচ্ছে আপনার ওপেন বর্ডার। আমি বলছি এই যে কারফিউ শিথিল করা হয়েছে কয়েক মিনিট হলো, এই কারফিউ শিথিলের সুযোগ নিয়ে তারা কি চলে আসার আশঙ্কা থাকতে পারে? আসবে, তবে কি এই সীমান্ত এলাকায় ভারতের যে জনসাধারণ, ভারতের দিকের যারা জনসাধারণ, তাদের সাথে এসএসবির সম্পর্ক অনেক ভালো। তো তারা যদি অ্যালার্ট হয়ে যায় তারা এই ব্যাপারে সচেতন হবেই। ভারত বাংলাদেশ বর্ডারে যেমন কিছু মানুষ আছে যারা নাকি ভারতকে সহযোগিতা করতে চায় না, তারা ওপারের লোকেদের সহযোগিতা করতে চায়। এখানকার সীমান্তে সেটা নয়। তো সেখানে এরা খবর টবর পেয়ে যাবে। যেটা একদিকে যখন নেপালের কাঠমান্ডুর মেয়র বালেন শাহ ক্রমশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে যাচ্ছেন, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর চেয়ারে বসার ক্ষেত্রে তার নাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, আর অন্যদিকে আরেক মেয়র যিনি এই বাড়িতে থাকতেন, রাজেশ মানসিং, এখানে তার বাড়ি, তার পাশেই তার আরেকটি বাড়ি, যে বাড়িতে তার যাবতীয় দলীয় কাজকর্ম, প্রশাসনিক কাজকর্ম সেগুলো করা হতো, সেই বীরগঞ্জের মেয়র, তার বাড়ির এই চেহারা। তার দুটি বাড়িতেই ভাঙচুর চলেছে। সাধারণ মানুষের ক্ষোভ যেমন একদিকে মিউনিসিপ্যালিটিতে আছড়ে পড়েছিল, ঠিক সেইভাবেই মেয়রের বাড়িও বাদ যায়নি। আমরা দেখতে পাচ্ছি সেই মেয়রের বাড়ির এই চেহারা। বাইরে থেকে আগুনের লেলিহান শিখা একেবারে গোটা বাড়িকে যেন পুড়িয়ে কালো করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই বাড়ির ভেতরের দিকের অংশ তা কিন্তু প্রত্যেকটা ঘর একেবারে পুড়ে গিয়েছে। দেয়ালের ফল সিলিং, ছাদের দেওয়ালের পেন্টিং, সমস্ত কিছু কিন্তু পুড়ে গিয়েছে। এই অবস্থাতে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় মানুষজন তারা যখন এই বাড়িতে আসেন তখন তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিরাপদ জায়গায় চলে গিয়েছিলেন মেয়র রাজেশ মানসিং, এবং তারপর নির্বিবাদে এই জায়গাতে তাণ্ডব চলে এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পাশেই আরেকটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সুবিশাল বাড়ি, এখানে মূলত তার দলীয় কাজকর্ম সারতেন এই বীরগঞ্জের মেয়র। সেই বাড়িতেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। দুটি বাড়িতেই এই মুহূর্তে নেপাল পুলিশের তরফ থেকে নিরাপত্তাজনিত কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারফিউ চলছে, সাধারণ মানুষের জমায়েতের অনুমতি নেই, রাস্তায় কোনো ভিড় দেখা মাত্রই সেগুলিকে ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশ রয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে গোটা বীরগঞ্জ।